100 দিনের কাজ রাজ্যে ফের শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 1 জুন থেকে মিলবে 100 দিনের কাজ। ক্ষমতায় এসেই গরিব মানুষ, প্রান্তিক মানুষের কর্মসংস্থানে জোর দিয়েছে নতুন সরকার। তবে আপনাদের বলে রাখি, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনায় এখনই কাজ নয়। কেন? কারণ এই দুই জেলা থেকেই সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ ওঠে তৃণমূল জমানায়। ভুয়ো জব কার্ড তৈরি করা হয়, সেখানে স্বজন পোষণের অভিযোগ ওঠে। 2022-এর 9 মার্চ থেকে রাজ্যে তাই বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। নতুন সরকার এসে আবারও 100 দিনের কাজ শুরু করছে, তাও আবার 1 জুন থেকে। কি নির্দেশ দিয়েছে রাজ্য সরকার? আমরা কথা বলেছিলাম, সোমরাজ বন্দ্যোপাধ্যায় সহকর্মী ছিলেন সঙ্গে। এর পাশাপাশি আমরা দুই জায়গা থেকে, বিশ্বজিৎ মিশ্র এবং বাঁকুড়া থেকে দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, যাদের এই 100 দিনের কাজ চলে গিয়েছিল। তারা তো আবার সেই কাজ ফিরে পাবেন। তাদের মুখে চওড়া হাসি, কিন্তু চওড়া হাসি ফুটছে না দক্ষিণ 24 পরগনায়, কারণ সেখানে ভুরি ভুরি অভিযোগ ওঠে দুর্নীতির। কথা বলেছিলাম প্রতিনিধি অর্পণের সঙ্গে, কি বলছেন শোনা যাক। 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ বন্ধ ছিল কবে থেকে আপনাদের মনে আছে? 2022 থেকে বন্ধ ছিল এই 100 দিনের কাজ, কিন্তু আবার পালা বদলের পর শুরু হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। গ্রামের কর্মসংস্থানের একটা বড় ভরসা এই 100 দিনের কাজ। আবার হাতে কাজ পাবেন গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কর্মসংস্থানে জোর সরকারের। কি ঘোষণা হলো, কবে থেকে শুরু, জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। আবারও জানাচ্ছি তোমাকে, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। তুমি জানো যে এ রাজ্যে এর আগের সরকারের সময় জব কার্ড নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল ভুয়ো জব কার্ড বানানো নিয়ে। মূলত রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে 100 দিনের কাজ নিয়ে খুব শীঘ্রই একটি এসওপি তৈরি করা হচ্ছে। অর্থাৎ কি কি নির্দেশ মানতে হবে 100 দিনের কাজের জন্য, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের নিয়ে বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনা জেলা, এই দুটি বাদ দিয়ে বাকি প্রত্যেকটি জেলা 100 দিনের কাজ শুরু করার জন্য সেই অনুযায়ী এসওপি দেওয়া হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর মারফত, যে এই যে 100 দিনের কাজ শুরু হবে সেখানে নতুন করে ডেটাবেস তৈরি করতে হবে, এই নির্দেশ জেলাগুলিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ এই যে ভুয়ো জব কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে কিন্তু তারা জব কার্ড পাওয়ার যোগ্য নয়, ভুয়ো জব কার্ড নিয়ে যে অভিযোগ উঠেছিল, এবার তা নিয়ে কড়া মনোভাব নেওয়া হচ্ছে। 100 দিনের কাজে এই দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদে সব থেকে বেশি দুর্নীতি যেভাবে হয়েছিল, সেই দুর্নীতিকে সরিয়ে রেখে স্বচ্ছভাবে 100 দিনের কাজ কিভাবে শুরু হবে সোমরাজ? মূলত যে ডেটাবেস 2022 সাল পর্যন্ত ছিল, তুমি জানো 2022 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যায়। যদিও তৎকালীন সরকারের তরফে অভিযোগ উঠেছিল 2021 সালের ডিসেম্বরের পর থেকেই কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরে এই যে গত 4 বছর 100 দিনের কাজ হয়নি, তার যে ডেটাবেস রয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সেই ডেটাবেসে কাদের কাদের নাম রয়েছে এবং কারা কারা জব কার্ড পাওয়ার যোগ্য, এই ডেটাবেস এখন চেক করা হবে। এবং সেই ডেটাবেস চেক করার জন্যই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পঞ্চায়েত দপ্তর দিতে চলেছে। সহকর্মী বিশ্বজিৎ মিশ্র রয়েছেন, উত্তরের ছবিটা দেখাবেন। তার পাশাপাশি বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। আমি শুরুতেই যাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, 100 দিনের কাজ আবারও ফিরে পাচ্ছেন তারা 2022-এর পর 2026, কতটা চওড়া হাসি তাদের মুখে। যারা মূলত 100 দিনের কাজ করতো সেই সমস্ত শ্রমিকরা ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মুখে কিছুটা হলেও চওড়া হাসি, কারণ তারা চেয়েছিল দ্রুত 100 দিনের কাজ শুরু হোক। এবং দীর্ঘদিন ধরে তারা শুধুমাত্র 100 দিনের কাজ নয়, 100 দিনের টাকা অবধি, কাজ করে টাকা অবধি পায়নি। আমরা তাদের মুখ থেকেই শুনবো। যদি আপনাদের এবার 100 দিনের কাজ শুরু হচ্ছে, মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন 100 দিনের কাজ আগামী মাস থেকেই হচ্ছে, আপনারা কতটা খুশি এবং কি বলবেন? কাজ শুরু হলে তো আমরা অনেক খুশি, কেন কি এই কাজ বন্ধ হওয়া থেকে আমরা বাইরে কাজে যাইতাম। এখন যদি আমাদের 100 দিনের কাজ শুরু হয়, তাহলে তো আমাদেরকে আর বাইরে যাইতে হবে না, আমরা গ্রামেই কাজ করব। তা আমাদের আনন্দ হচ্ছে কাজ শুরু হবে বলে। কেউ 30 দিন, 50 দিন, 40 দিন কাজ করছে, তাও টাকা পায়নি। আর এতদিন 5-6 বছর থেকে বসে রাখছে, কাজ দেয় না। আমাদের গরিব মানুষের কষ্ট হচ্ছে। কেন টাকা বন্ধ ছিল জানেন আপনি? তা তো আমাদেরকে বলে নাই কিসের জন্য। এখন কি চান? টাকা দিচ্ছে না। আমরা এতদিন আমরা বসেছিলাম, বসায় রাখছে, এতদিন কাজ করায় নিয়ে টাকা দেয়নি, সেই টাকাও আমরা চাই। আবার দ্বিতীয় কথা, এখন যে নতুন সরকার আসছে
আমাদের বিজেপি ডবল ইঞ্জিন সরকার, তার কাছেও আমার আবেদন, আমরা সবাই যেন টাকা পাই। এরা জব কার্ড হোল্ডার, জব কার্ডধারী, প্রত্যেকে 100 দিনের কাজ করে। আমি একটু কথা বলি, বলছি 100 দিনের কাজ অবশেষে শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুশি। আগে আমাদের ভালো কাজ দিত না। এর আগে কাজ করতেন? হ্যাঁ, করতাম। কতটা উপকার হতো? হয়তো কোনো রকম দিত, কোনদিন পয়সা দিত না। মানে শেষ পয়সা পেয়েছিলেন? শেষ পাক না পাইনি, এখন 5 দিন 6 দিনের পয়সা পাবো। আচ্ছা, 100 দিনের কাজ দিদি শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুব খুশি, আমাদের খুব খুশি, আমাদের খুব উপকার হচ্ছে, হবে আর কি উপকার। আজকে থেকে যে শুরু হচ্ছে না, খুব ভালো হচ্ছে। বলছি দাদা, এতদিন কাজ করতেন 100 দিনের কাজ? হ্যাঁ, অবশ্যই করতাম। যেহেতু আমাদের একটা গরিব এলাকা, তো আমাদের এখানে জব কার্ডের উপর অনেকটাই নির্ভরশীল। কারণ আমাদের এখানে ম্যাক্সিমামই গরিব মানুষ এবং এরা সব বাইরে বাইরে কাজে যেতে হয়। যদি আমরা লোকাল কাজ পাই, 100 দিনের কাজ পাই, তাহলে খুবই খুশি। কিন্তু এই কাজ কেন বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল, আসুন আপনাদেরকে দেখাই কিছু ইনফরমেশন। এই 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ, বিশেষ করে জব কার্ডের ক্ষেত্রে। 100 দিনের কাজে স্বজন পোষণের অভিযোগ, যে কাউকে জব কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে, ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ, এবং ভুয়ো জব কার্ড তৈরি করে পারপাস কি সার্ভ করতো, তারা টাকা হাতাতো। এই জন্য 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, কাজ না করেও টাকা হাতিয়ে নিত সেই সময় কেউ কেউ। আর এরকমই দুটো জায়গা, যেমন মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে 100 দিনের কাজে। কথা বলি, দক্ষিণ 24 পরগনা থেকে সহকর্মী অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, গোটা রাজ্যে যখন 100 দিনের কাজ শুরু হচ্ছে, তখন দক্ষিণ 24 পরগনায় শুরু হচ্ছে না, কারণ ব্যাপক দুর্নীতি এখানে হয়েছিল। এখানকার যারা 100 দিনের কাজ করতেন তারা কি বলছেন, এই দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেটা তার শিকড় কতটা গভীর এই দক্ষিণ 24 পরগনায়? দেখো, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, কারণ আমরা একাধিকবার এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এই জব কার্ড দুর্নীতির খবর করেছি। সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে, একটি খাল কাটার জন্য তোমাকে যদি বলি, ধরো 10 মিটার খাল কাটা হবে, 100 টাকা পাবে। সেই খাল কাটা হয়েছে জেসিবি দিয়ে, আর টাকা তোলা হয়েছে সেই 10 টাকা বিভিন্ন জব কার্ড হোল্ডারের নামে। এবং সেখানে 10 টাকার কাজটাকে, সেই যে 10 মিটারের যদি লম্বা হয়, সেটাকে ভাগ ভাগ করে টাকা তোলা হয়েছে। এবং 100 দিনের যারা কাজ করে, তুমি জানবে দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেখানে একাধিক অভিযোগ এসছে। সেখানে জব কার্ডের নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেই নেওয়া হয়েছে। তারা কাজ করছেন না, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনার প্রতিটি কেন্দ্রে, তুমি জানবে 31টা বিধানসভা, সেই 31টা বিধানসভা কেন্দ্রে কিন্তু সুন্দরবন এলাকা পড়ে। সেই সুন্দরবনের এলাকার মানুষজন তারা বাইরে কাজে যাচ্ছেন, তাদের কাজের প্রয়োজন রয়েছে, কিন্তু এই দুর্নীতির জন্য তারা কাজ পাচ্ছেন না। একেবারেই অর্পণ, দেখা যাক এই দুর্নীতির নিরসন করে কত দ্রুত দক্ষিণ 24 পরগনাতেও এই 100 দিনের কাজ শুরু হয়। পরের খবরে আসি। এই ফাইল খুলছে, কামদুনি ফাইল। আরজি করের পর এবার কামদুনি ফাইল খুলছে, পালা বদলের পর খুলছে অপহরণ, গণধর্ষণ, খুনের ফাইল। 13 বছর পর কামদুনির এই ফাইল খুলছে। নিহত নির্যাতিতার মা ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে মৌসুমী ও টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ এই দুজন। পরের সোমবার জনতার দরবারে যাবেন নিহতের মা ভাই। 2013 কামদুনিতে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, খুন। 13 বছর পর সুবিচারের আশায় পরিবার। যেমন আজকালে অভয়ের মান ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক, যেন সুবিচার পাই। বিচার পাইনি, তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল। ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছে তৎকালীন এডিজি, ডিআইজি, সিআরডি রাজীব কুমার এবং বিনীত গোয়েল এবং ডিসি নর্থ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার করজোড়ে নিবেদন থাকবে, তাদেরকেও আইনের মাধ্যমে জেল কাস্টাডি ঢুকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ, এবং তাদেরকে সিট দ্বারা যাতে বেঁকে ভবিষ্যতে না যায় তার জন্যে ওনাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে যথেষ্ট পানিশমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই ঘটনায় যারা যুক্ত তারা কেউ ছাড়া পাবে না,
এমনটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছে, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন, ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু। জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আর এরপরেই মালদার ইংরেজবাজার এবং মুর্শিদাবাদের লালগোলায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশে জিরো টলারেন্স, ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্ট। রাজ্য সরকারের 3D অ্যাকশন, সরকারি নির্দেশিকা পাওয়ার পরেই জেলায় জেলায় তৎপরতা। মালদা বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা। এই জেলারই ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র। সেখানেই চালু হলো হোল্ডিং সেন্টার। রবিবার মালদার গাজল থেকে 9 বাংলাদেশিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে 3 জন মহিলা, 6 জন নাবালক। পুলিশের দাবি এই 9 জন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। তাদের রাখা হয়েছে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে। সাধারণ মানুষের তাদের অর্থে যে সমস্ত হচ্ছে যে বিনা কারণে কিছু ঘর বাড়ি মানে অট্টালিকা তৈরি করেছিল, সেই সমস্তগুলোকে আজকে হচ্ছে সরকারিভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। কোনো পেপার যাদের নেই, আমরা নিয়মের মধ্যে, আইনের মধ্যে আমরা সমস্ত কাজ করব। কোনো নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক। রাজ্যের আরেক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভবনে তৈরি হলো হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদ জেলা পরিষদের গেস্ট হাউস পদ্মা ভবন, এটাই এখন হোল্ডিং সেন্টার। এখানেই রাখা হয়েছে ভগবানগোলা থেকে ধৃত 1 বাংলাদেশি এবং লালগোলা থেকে ধৃত 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। আমরা তো বলবো যে অনুপ্রবেশকারী যারা, তাদের যেটা অ্যাকচুয়াল ভারত সরকারের সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম আইন মেনেই তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানেও তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করবার জন্য প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টার করবার জন্য তৎপরতা শুরু হয়েছে। রবিবারই এই এক্সক্লুসিভ খবর করে নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এবার জেলায় জেলায় হবে হোল্ডিং সেন্টার। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কেন্দ্রের আইন মেনে এবার রাজ্যেও হোল্ডিং সেন্টার। এ নিয়ে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ধৃত অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে ঢোকাতে হবে। হোল্ডিং সেন্টার থেকেই বাংলাদেশ বা মায়ানমারে পাঠানো হবে। যেমন ঘোষণা তেমন কাজ। নিউজ 18 বাংলা। নিরাপত্তার বলয়ে চিকেন স্নেক এবার শিলিগুড়ি থেকে টানেল দিয়ে রেল দৌড়বে উত্তর পূর্ব ভারতে। আগামী বছর অক্টোবরের মধ্যে সেবক রংপুর রুটের কাজ শেষ করতে চায় রেল। বাগডোগরা এবং অসমের মধ্যে তৈরি হবে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ।
চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট, দেশের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 22 কিলোমিটার এলাকা। এই চিকেন স্নেককে ঘিরে এবার নিরাপত্তার বলয় তৈরি করছে কেন্দ্রীয় সরকার। একদিকে নজিরবিহীন প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির উদ্যোগ, অন্যদিকে যোগাযোগের আমূল পরিবর্তন। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের একটাই পথ, চিকেন স্নেক। তাই এবার চিকেন স্নেকের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও পোক্ত করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো 45 কিলোমিটার এই রেল রুটের কাজ শেষের পথে, বাকি রয়েছে প্রায় 5 কিলোমিটার টানেল তৈরির কাজ। আগামী বছর অক্টোবরের মধ্যে কাজ শেষের টার্গেট। প্রজেক্টটায় টোটাল আপনার অ্যারাউন্ড 45 কিলোমিটার লেন্থ। এখানে যে টোটাল 14 নাম্বার টানেল আছে তার বাকি টানেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দুটোই টানেলের কাজ চলছে। এখন এটা হলো টানেল 8 আর টানেল 10। টানেল 8 এর ব্রেক থ্রু কাজ হয়ে গেছে, মানে মাইনিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন লাইনিং এর কাজ হচ্ছে। আর টানেল 10 যেটা আছে 5.3 কিলোমিটার, 4.9 কিলোমিটারের মাইনিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর 2027 কমপ্লিট হওয়ার প্রবাবিলিটি আছে। চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরি করছে ভারতীয় রেল। শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, সেখান থেকে টানেল পথে জুড়বে অসম। চিকেন স্নেকের গুরুত্বের কথা মাথায় রেখে রেলের এই টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে বাংকার বাস্টারের মতো বোমা এই টানেলের ক্ষতি না করতে পারে। বালুরঘাট হিলি প্রজেক্ট ওইটা অলরেডি আন্ডার প্রোগ্রেস আছে। তারপরে আন্ডারগ্রাউন্ড লাইনের প্রজেক্ট আছে, আর বাকি বানারহাট পাম্পে ভুটান কানেক্টিভিটি। আমরা এক্সপেক্ট করছি যে ওখানে এখন স্টেট গভর্নমেন্টের সঙ্গে মিলে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা জলদি করা যাবে। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষিতে এখন বাড়তি নজর চিকেন স্নেকের দিকে। এই চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। তাই চিকেন স্নেককে ঘিরে চলছে নিরাপত্তার বলয় তৈরির কাজ। শিলিগুড়ি করিডোরের 22 কিলোমিটারের মধ্যে জমি চেয়েছে বিএসএফ, সেখানে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় তারা। উত্তরবঙ্গে স্থায়ী পরিকাঠামো তৈরি করতে চায় আইটিবিপি। শিলিগুড়ি করিডোর সংলগ্ন 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এই শিলিগুড়ি করিডোরকে মাথায় রেখেই টানেল পথে রেল দৌড়বে উত্তর পূর্ব ভারতে। যে রাজ্য সরকারের তরফ থেকে যে নোডাল অফিসার যাদেরকে দেওয়া হয়েছে, যিনি প্রায় প্রত্যেক দিনই রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এবং সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত রেলের প্রকল্পগুলি চলছে সেগুলির কাজ যাতে দ্রুত শেষ করতে পারা যায় সে ব্যাপারে রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় আশ্বাসও মিলে গিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মালদায় 214 সীমান্তবাসীকে জমির টাকা রাজ্যের সীমান্তে কাটাতারে স্বেচ্ছায় জমি সীমান্তবাসীর। মালদার হবিবপুরে প্রায় 35 একর জমি অধিগ্রহণ। জমিদাতাদের চেক তুলে দিল স্থানীয় প্রশাসন। জমির দাম বাবদ 214 জনকে 6 কোটি টাকা। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, একদমই দেখো, নতুন সরকার শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 45 দিনের মধ্যে গোটা রাজ্য জুড়ে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। সেই মতো মালদা জেলায় যে সব এলাকায় উন্মুক্ত সীমান্ত রয়েছে সেখানে কাটাতারের বেড়া তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয় এবং ইতিমধ্যেই প্রথম দফায় আজকে 214 জনের হাতে জমি চেকের বাবদ জমির চেক তুলে দেওয়া হলো। ক্ষতিপূরণ বাবদ সব মিলিয়ে এই জমির পরিমাণ 35 একর এবং ক্ষতিপূরণ পেলেন 214 জন, যার আর্থিক মূল্য প্রায় 6 কোটি টাকা। আজকে হবিবপুর ব্লকে সেখানে বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, বিএসএফ এর আধিকারিক, বিডিও সকলের উপস্থিতিতে এই টাকা তুলে দেওয়া হয়। যারা জমি দিয়েছেন ক্ষতিপূরণ পেয়ে তারাও খুশি যে একটি ভালো কাজে তারা তাদের জমি দিলেন এবং ন্যায্য যে আর্থিক সাহায্য সেই টাকাটাও পেলেন। ব্লক প্রশাসন যেটা জানিয়েছে যে সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকের হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে জমি অধিগ্রহণ যেখানে আটকে ছিল সেটা হলো যাদের পাট্টা ছিল তাদের পাট্টার জমিতে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হতো না।
এই সরকার এসে কিন্তু এই প্রথমবার যারা পাট্টাদার রয়েছেন তাদেরকেও আজকে সাহায্য তুলে দেওয়া হয়। এরকম 119 জন পাট্টাদার তারা কিন্তু আজকে টাকা পেলেন। এর পাশাপাশি 95 জন রায়ত অর্থাৎ কৃষক জমির মালিক তারাও আজকে ক্ষতিপূরণ পেয়েছেন। দ্বিতীয় দফায় ধাপে ধাপে আরো ক্ষতিপূরণ বাবদ চেক এবং সাহায্য তুলে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে, এমনটাই কিন্তু প্রশাসন জানিয়েছে। রুমেলা, ওকে। আমাদের জমি টেকনিক্যাল, ওখানে রোড হবে, আপনার তার কাটা বেড়া হবে। 2,88,000 আমি 6 সেন্টিমিটার দিলাম। টাকা হবে হ্যাঁ, আপনি জমিতে এসেছি। আমলাতন্ত্রে ডাবল ইঞ্জিন, আমলাদের ভয় আউট ভরসাহীন বার্তা। আমলাদের নৈশভোজে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, সবাই মিলে কাজের বার্তা মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন আজ আমলাদের? দেখো, সবাই মিলে একসাথে কাজ করার বার্তাই দিলেন। মূলত আজকের যে নৈশভোজের আয়োজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন আলিপুরের সৌজন্যতে, এখানে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরের পশ্চিমবঙ্গের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এনআই এর মতো তদন্তকারী সংস্থার পশ্চিমবঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্য পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত যে তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন অর্থাৎ সিআইডি, এসটিএফ, ইন্টেলিজেন্স ব্যুরোর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলারাও ছিলেন। অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে একসঙ্গে কাজ করা, এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। প্রায় 45 মিনিট তিনি ছিলেন আলিপুরের সৌজন্যতে, যেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ছিলেন, রাজ্য সরকারের আধিকারিকরা ছিলেন, রাজ্যের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সহ রাজ্য পুলিশের 5 শীর্ষ আধিকারিক তারা ছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিনার না করলেও তিনি চা খেতে খেতে কেন্দ্র এবং রাজ্য দুই স্তরের আধিকারিকদেরই বলেন যে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। মূলত এটি একটি সৌজন্য সাক্ষাৎ রাজ্য সরকার পালাবদলের পর, যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অফিসাররা একযোগে সমন্বয়ে রেখে কাজ করেন, সেই বার্তাই আজ নৈশভোজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।